সুবাক কোনো জবাব দিল না, শুধু নির্নিশেষে তাকিয়ে রইল। সেকেন্ডের বিরতি নিয়ে কৌশিক ফের বলল, আমার চোখে তুই সবসময় সুন্দরী চান, কিন্তু আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। এই অধিক সৌন্দর্যের রহস্য কি? বিয়ের ছোঁয়া লেগেছে তাই। ব্যঙ্গ সুরে কথাগুলো বলতে বলতে ঘরে ঢুকলো মৌমিতা। আতঙ্ক মৌমিতাকে দেখে হকচকে গেল তুবা। ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি শুরু করলো, কিন্তু কৌশিক হাতের বাঁধন বিন্দু মাত্র ঢিলে করলো না, বরং তুবাকে সেভাবে ধরে রেখে গমগমে সুরে বলল, অপুত্রের মতো নক না করে ঘরে আসলে কেন? কারণ অসভ্যের মতো তুই এই ঘরে এসেছিস, অথচ এই মুহূর্তে তোর এখানে থাকার কথা নয়। তুবাকে এভাবে চেপেও ধরে রাখার কথা নয়। কৌশিক ভ্রু কুচকালো, কণ্ঠে শান্ত স্পষ্ট অধিকার বোধ। বউ আমার, ঘরটাও আমার, এখানে তোর সমস্যা কি রে? একটু তো লজ্জা কর ভাই, আমি তোর বড় বোন, একটু তো লজ্জা শরম দেখা। এই পর্যায়ে তুবাকে ছেড়ে দিল কৌশিক। লজ্জায় আড়ষ্ট হয়ে তুবা মাথা নিচু করে নিল। মৌমিতা বিরক্তি ভরা কণ্ঠে বলল, আজ তোর তুবার আশেপাশে আসা নিষেধ। কাল রাতের আগ পর্যন্ত একদম তুবার কাছে ঘেঁষবি না, এটা বাবার করা হুকুম। মির্জাফর, বলে যাস না তোর বিয়ে আমার জন্যই হয়েছে। আমি সবাইকে রাজি না করলে তোর বিয়ে হতো না। মৌমিতা দুই হাতে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ঋণ পরিশোধ করে দিয়েছি। তুই আমার বিয়েতে বাবাকে রাজি করিয়েছিস, আমি তোদের দুজনকে মেনে নিতে বাবাকে রাজি করিয়েছি। হিসাব বরাবর, এখন যা ভাগ। কৌশিক এক পাও নড়ল না, বরং করুণ চাহনিতে তাকালো। সেই চাহনির বিন্দু মাত্র ধার ধারল না মৌমিতা। এক প্রকার ধাক্কাধাক্কি করে কৌশিককে ঘর থেকে বের করে দিল। কৌশিক দরজার বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, বউয়ের বাচ্চা, তোর সংসারে যদি আমি ব্যাস না লাগিয়েছি না, তাহলে আমিও তোর বড় ভাই না। বিয়ের সময়টা যেন তরতর করে এগিয়ে গেল। রাতটা কেটে গেল চোখের পলকে। তবে সবার জন্য সংক্ষিপ্ত এই রাতটা কৌশিকের জন্য ছিল এক যুগের সমান। পুরো রাত নিজের ঘরে অস্থির চিত্তে ছটফট করেছে ছেলেটা। তুবাকে এক নজর দেখার জন্য ব্যাকুল মন বড়ই আনচান করছে। রোজ রাতে প্রেয়সীকে এক নজর দেখার অভ্যাসে অভ্যস্ত কৌশিক। আজ সেই অভ্যাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজেরই পরিবার। নিষ্ঠুর নির্দয়ের মতো তুবাকে আড়ালে রেখেছে মৌমিতা। একটা বারের জন্য কৌশিকের বুকের ব্যাকুলতা বোঝেনি। এক বুক হতাশা নিয়ে নির্ঘুম বিষাক্ত একটা রাত পার করলো কৌশিক। মনে মনে মৌমিতাকে আচ্ছা করে গালিয়ে দিল, ভূতনি চুড়াইল ইত্যাদি। তুবা কৌশিকের বউ, নিজের বউয়ের কাছে যেতে অন্যের সামনে কাকুতি মিনতি করতে হবে কেন? এক বুক জ্বালা নিয়ে রাতটা পার করলো কৌশিক। ইতিমধ্যে বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ভোরের আকাশে আলো ফুটতেই নিকটস্থ আত্মীয় স্বজন এসে হাজির। দূরের আত্মীয়রা একটু সময় নিয়ে দেরিতে আসবে। বাড়ির পুরুষরা সবাই যার যার মতো কাজে অস্থির। কাজ থেকে নিস্তার পায়নি নীরব। ছেলেটা সেই সকাল থেকে খাটতে খাটতে শেষ। বড় বড় ঝুড়ি ভর্তি ফলমূল নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। আত্মীয়দের জন্য ফল মিষ্টি আনিয়েছেন জামাল সাহেব। সেগুলোই বাড়ির গেট থেকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে নীরবের কাঁধে। চিকনা পাতলা ছেলেটা ভারী ফলের ঝুড়ি বহন করতে করতে হিমশিম খাচ্ছে। কোনো মতে টলতে টলতে এগিয়ে যাচ্ছিল রান্নাঘরের দিকে। আচমকা ফ্লোরে অবলীয় পড়ে থাকা এক গোছা মরিচ লাইটের তারে পা জড়িয়ে গেল নীরবের। হুড়মুড়িয়ে যেই না পড়তে যাবে এমন সময় কোনো নরম একটা হাত সামনে থেকে ঠেলে ধরলো নীরবকে। বেঁচে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো নীরব। ঝুড়ির পাশ দিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো। সম্মুখে সদ্য ঘুম থেকে ওঠা রিমিকে দেখে থমকে গেল চোখজোড়া। শীতল হলো দুই নয়ন। ঘুম ঝরানো ফুলো ফুলো মুখটা বড্ড বেশি স্নিগ্ধ লাগছে। তৈলাক্ত মুখে নেই কোনো কৃত্রিমতার ছাপ। নীরবের বুকে অদ্ভুত একটা অনুভূতি হলো। এক নাম না জানা অদৃশ্য ঘোরের মধ্যে তলিয়ে গেল নীরব। এক নজরে তাকিয়ে রইল নির্বিশেষে। ছেলেটার অনুভূতিতে এক বালতি পানি ঢালতে ঢালতে ধমকে উঠল রিমি। দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল, সোজা হয়ে দাঁড়া বলদ, উপকার করেছি বলে বোঝাগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিবি নাকি? এগুলো নিয়ে সব সর বেয়াদব। আচমকা রিমির ধমকে হকচকিয়ে গেল নীরব। ভাবনা থেকে বেরিয়ে এলো। কাঁধে রাখা ফলের ঝুড়িটা নিচে নামিয়ে রাখলো। পায়ের সাথে পেঁচিয়ে দেওয়া তারগুলো ঝটফট করে ছাড়িয়ে নিল। এরপর শক্ত চোখে তাকিয়ে বলল, তুই আমাকে বেয়াদব বললি কেন? তো রিমির ভাবলেশীন উত্তর,
নীরব রেগে গেল। তো মানে আমি তোর সাথে কি বেয়াদবি করেছি যে তুই আমাকে বেয়াদব বলছিস? তোকে টিচ করেছি, ওড়না টেনে ধরেছি, নাকি খারাপভাবে ছুঁয়েছি বল? রিমি নাকমুখ কুচকাল। নীরবের সাথে ওর এমনিতেই কখনো বনিবনা হয় না। কলেজে দেখা হলে শুধু তর্ক বিতর্ক আর ঝগড়াই করতে থাকে। যদিও নীরব ঝগড়া ভুলে বন্ধুত্ব করতে চায়, কিন্তু রিমি ওকে পাত্তা দেয় না। রিমির বিরক্ত লাগে। এখন আবার নীরবের লাগামহীন প্রশ্ন রিমিকে আরো বিরক্ত করলো। রিমি নাকমুখ কুচকে বলল, অসভ্য। ভেংচি কেটে জৈনা রিমি চলে যাবে আচমকা নীরব রিমির এক হাত ধরে হাতটা টানে সামনে নিয়ে এলো। সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল রিমি বুঝতে পারলো না, শুধু অনুভব করলো তার ঠোঁটে গরম কিছু লেগে আছে, সেই সাথে ভেজা ভেজাও অনুভব হচ্ছে। রিমির মাথা ঘুরে উঠলো, মস্তিষ্ক জ্বলতে শুরু করলো। কোনো অনুভূতি অনুভব করার আগেই নীরব সরে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে বলল, এখন বল, অসভ্য, অভদ্র, বেয়াদব, যা খুশি বল, আই ডোন্ট মাইন্ড। কথাগুলো বলা পর্যন্তই নীরব ছিল সেখানে। এরপর সেকেন্ডের ব্যবধানে স্থান ত্যাগ করলো। রিমি কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়ে রইল। কি ঘটে গেল বুঝে আসতে সর্বাঙ্গ কেঁপে উঠল। রিমি এক হাতে বুকের কাজটা খামচে ধরলো, চোখ দুটো থেকে ঝরঝর করে বাড়িধারার বর্ষণ শুরু হলো। নীরব ওর সাথে এমন করলো, শেষে কিনা আর ভাবতে পারলো না রিমি। মুখ চেপে কাঁদতে কাঁদতে দোতলায় উঠে গেল। বাগান সাইডে বিয়ের জন্য বড় করে স্টেজ সাজানো হয়েছে। পাত্র পাত্রীর বসার জায়গাও সেখানেই। কৌশিক আগে স্টেজে উপস্থিত হয়েছে। সেই গতকাল থেকে তুবার সাথে দেখা হয়নি ছেলেটার। আনটান করতে থাকা মনকে শক্ত করে চেপে রেখেছে কৌশিক। নিজের জন্য বরাদ্দকৃত আসনে বসে অধীর আগ্রহে তুভার পত্রে বসে আছে। কৌশিকের অপেক্ষার অবসান ঘটল প্রায় ঘন্টা খানেক পর। দূর থেকে একজন মেয়ে পায়ে পায়ে তাল মিলিয়ে হেঁটে আসছে। কৌশিক তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, তীক্ষ্ণ চোখে চাইল। এক ঝাঁক মেয়েদের মধ্যে তার নজর আটকে গেল লাল টকটকে লেহেঙ্গা পরা বিয়ের কোণের দিকে। বিয়ের ভারী সাজে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। কৌশিকের চোখ জোড়া শিথিল হলো, চোখ মুখে একরাশ মুগ্ধতা, অভ্যন্তরে শীতল হাওয়া বয়ে গেল। আচমকা কৌশিক বুকে ব্যথা ওঠার ভঙ্গিতে বুকের বাম পাশে হাত চেপে ধরলো। পরপরই দেহের ভর ছেড়ে দিল পেছন দিকে। কৌশিকের বন্ধুরা সবাই পেছনে দাঁড়িয়েছিল। কৌশিকের হেলতে দেখে সবাই তাড়াহুড়োর ভঙ্গিতে খপ করে ধরে ফেললো। দেহের ভর তখনও পেছনে ছেড়ে আছে কৌশিক। মাথাটা পেছনে হেলিয়ে আকাশের দিকে তাকিয়ে বুকে হাত রাখলো কৌশিক। আলতো হাতে বুক ডলে বলল, হাই মার টানা। কৌশিকের কাণ্ড দেখে সবাই শব্দ করে হেসে উঠল। লজ্জায় তোবার নাজেহাল অবস্থা। লজ্জা থেকে বাঁচতে মাথা নিচু করে রেখেছে মেয়েটা। স্টেজের কাছাকাছি আসতেই কৌশিক লাফ দিয়ে উঠে এগিয়ে গেল। এক হাতে আলতো করে তোবার হাত ধরে স্টেজে উঠতে সাহায্য করলো। হাত ধরে তোবাকে সোফায় বসালো। পরপর নিজে গিয়ে তোবার পাশে গা ঘেঁষে বসলো। সকলের অগোচরে তোবার কানের কাছে ফিসফিস করে বলল, এই কি রূপ দেখালি যান, আজ আপনার মরণ নিশ্চিত। তোবা লাজুক হাসলো। সেই মুহূর্তে কাজী সাহেবকে নিয়ে হাজির হলো বড়রা। প্রথম বিয়েটা পরিবারের অগোচরে হয়েছে বিধায় জামাল সাহেবের ইচ্ছায় পরিবারের সম্মতিতে আরো একবার বিয়ে পড়ানো হলো। ওদের গোপন বিয়ের কথা আত্মীয় স্বজন তো আর জানে না। প্রতিবেশীর মুখ বন্ধ করতে এই পন্থা। বেশ আনন্দের সাথেই বিয়ের কাজ সম্পন্ন হলো। বিয়ের দিন এত আনন্দ কাজী সাহেব আগে দেখেননি। কৌশিকে কবুল বলতে বলার আগে সে টেপ রেকর্ডারের মতো ফটফট করে 3 বার কবুল বলে দিল। তুবাকে বলতেও সে নির্দ্বিধায় কোনো থামাথামি ছাড়াই কবুল বলে দিল। কাজী সাহেব অবাক চোখে শুধু দেখলেন। অন্য সব বিয়েতে কবুল বলার সময় মেয়েরা কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যায়। চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে কবুল বলাতে হয়। তাও কি বলে, দাঁতে দাঁত চেপে পড়ে থাকে। আর এই বিয়েতে কারোর চোখে মুখে দুঃখের ছায়াটুকু নেই। কান্না তো বহু দূরের কথা। কাজী সাহেবের জীবনে এই বোধহয় প্রথম বিয়ে যেখানে কান্নাকাটির ছিটে ফোঁটা নেই। বিয়ের কাজ সম্পূর্ণ হতেই সবাই 2 হাত তুলে মোনাজাত করলো। মোনাজাত শেষে তাওহিদ সাহেব সবার মাঝে মিষ্টি বিতরণ করলেন। কৌশিক আর তুবাকে ঘিরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সমাগম। যার যার মতো নানান ভঙ্গিতে ছবি তোলাই ব্যস্ত। এভাবে প্রায় 2 ঘন্টার সময় ছবি তুলতে কেটে গেছে। এরপর তুবাকে নিয়ে মেয়েরা বাড়ির ভেতরে চলে গেল। কৌশিককে 1 ঘন্টা পর আসতে বলেছে। অনিচ্ছের সবটাও মেনে নিয়েছে কৌশিক, কিন্তু মনে মনে চিন্তায় বিভোর। না জানি বিচ্ছুগুলো ওকে নাকা নিচু বানি খাওয়ানোর কি ফন্দি কাটছে। কিছুক্ষণের ব্যবধানে আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছে। হাতে গোনা কয়েকজন রয়েছেন শুধু। তারাও ধীরে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে। কৌশিক বসার ঘরে সোফায় বসে আছে। বারে বারে দেয়াল ঘড়িতে সময় দেখছে। ঘরে যাওয়ার
ঘরে যাওয়ার জন্য মনটা আনচান মানচান করছে খুব। কখন ঘরে যাবে, নিজের বউটাকে কাছে পাবে, দু চোখ ভরে দেখবে, মন ভরে আদর করবে, আবার নতুন করে ভালোবাসবে। আত্মীয়দের বিদায় জানিয়ে মাত্রই ঘরে ফিরলেন জামাল সাহেব। ঘরে যাওয়ার পথে সোফায় বসে ছেলেকে মোচামুচি করতে দেখে সেখানেই থমকে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে গমগমে সুরে বললেন,